নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে ভারতবর্ষে একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এবং সেটা হচ্ছে স্পিকার, লোকসভার স্পিকার ওম বিড়লা, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব যা আনা হয়েছিল, সেই অবিশ্বাস প্রস্তাব তার সপক্ষে এবং তার উপর ভিত্তি করে ভোট হবে। ভারত সরকার সেটা জানিয়ে দিল। পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু তিনি একদম সরাসরি প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে যে 118 জন সাংসদ তারা সই করে অবিশ্বাস প্রস্তাব এনেছিল ওম বিড়লা স্পিকার তার বিরুদ্ধে, সেটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনাও হবে এবং আলোচনার পরবর্তীতে সেটা নিয়ে কিন্তু সরাসরি ভোটাভুটিও হবে। এবং সেটা কবে হবে? পরবর্তী যেদিন সংসদ খুলবে। আপাতত বাজেট সেশনের প্রথম অধ্যায়টা হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্বটা হবে হচ্ছে 9ই মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত। বহু বড় একটা বাজেট সেশনের সেকেন্ড পোর্শনটা হবে এবং প্রথম দিনই 9ই মার্চ 2026 সেদিনই এই ভোটাভুটিটা হবে। এবং অবশ্যই সংসদের অভ্যন্তরে এই ধরনের ঘটনা বেশ কয়েকটা চাপের পরিস্থিতিতে ফেলবে ভারতীয় জনতা পার্টিকে, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা দেখার মতন বিষয় হবে। কিন্তু তার মধ্যে একটা গ্লিচ কিংবা তার মধ্যে একটা অন্য ধরনের ঘটনা ভারত সরকার রেখে দিয়েছে। পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে 9ই মার্চ যখন আলোচনা শুরু হবে, বিতর্ক শুরু হবে, এই যে অবিশ্বাস প্রস্তাব সেটার পক্ষে বলবে এবং তার বিপক্ষে বলবে মানুষজন, তখন যদি ইন্ডিয়া অ্যালায়েন্স তারা চিৎকার চেঁচামেচি করে, তারা যদি বিতর্ক সভাটাকে চলতে না দেয় সঠিকভাবে, তাহলে তারা গিলোটিন প্রসেস সেটার মধ্যে চলে যাবে। তো গিলোটিন প্রসেসটা আপনাদের একটু বিস্তারিত বলি, রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ। সেটা হচ্ছে যে গিলোটিন প্রসেসটা তখন ভারতে অ্যাপ্লাই করা হয় সংসদে, মূলত যখন একদম সরাসরি ভোটাভুটিতে কনভার্টেড হয়ে যায় একটা প্রস্তাব, সেটার পক্ষে বিপক্ষে কতজন আছে একদম সরাসরি ভোটাভুটিতে চলে যায় বিষয়টা, আর সেটা নিয়ে আলোচনা হয় না। তো তখন এই পক্ষে কতজন, এই পক্ষে কতজন ভোট হলো এবং সম্পূর্ণ বিষয়টাকে একটা আইনে প্রণয়ন করে দেওয়া হলো। এই ধরনের ঘটনাটাকে গিলোটিন প্রসেস বলে। তো ভারত সরকার এই মুহূর্তে বিরোধীদেরকে একদম যাতে কোনো মতেই বিতর্ক তৈরি করতে না পারে, আমরা যেটা দেখেছি সংসদের প্রথম অধ্যায়, বাজেট সেশনের প্রথম অধ্যায়, যে কোনো মতেই বাজেট সেশনটা ভারতীয় জনতা পার্টি চালাতেই পারেনি। কেন্দ্রীয় সরকার কোনো মতেই এই মুহূর্তে বাজেট সেশনটা চালাতেই পারেনি এবং তারা ব্যর্থ হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এবারে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেদিন সংসদে এসেছিলেন, তিনি তার ভাষণ যখন দিচ্ছিলেন, তখনও ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে কিন্তু হরতাল করেছে, প্রোটেস্ট দেখিয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ঘটনা ঘটেছে এই বাজেট সেশনে। দেশের প্রধানমন্ত্রী তিনি সংসদে এলেন না এবং সেই ক্ষেত্রে আমরা শুনতে পেলাম যে ওম বিড়লা তিনি বলছেন যে বিরোধী সাংসদরা নাকি প্রধানমন্ত্রীর উপর আক্রমণ করত। এই ধরনের কথা আমাদের শুনতে হয়েছে এবারে এই বাজেট সেশনের প্রথম অধ্যায়। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে ওম বিড়লার উপর যে অবিশ্বাস প্রস্তাব আনা হচ্ছে, সেটার ক্ষেত্রে 9ই মার্চ বিরোধীরা অবশ্যই একটা হরতাল করার চান্স থাকছে। সেটাকে মাথায় রেখেই এই গিলোটিন প্রক্রিয়া তার একটা প্রেক্ষাপট, তার একটা প্রেক্ষিত তৈরি করে রাখলো কেন্দ্রীয় সরকার, যে সোজাসুজি আমরা ভোটে চলে যাব যদি কোনো অসুবিধা তৈরি হয়, এবং ভোটে গিয়ে তারপর ভোটের মার্জিন অনুযায়ী আমরা পরবর্তীতে ভাববো যে ওম বিড়লা থাকবেন নাকি ওম বিড়লা চলে যাচ্ছেন। অবিশ্বাস তার উপর আনা হচ্ছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দরুন। তো স্বভাবতই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তাদের যে এই ধরনের একটা পদ্ধতি, তারা গিলোটিনেই যেতে চাইবেন, তারা সম্পূর্ণ ভোটাভুটিতেই যেতে চাইবেন এবং সম্পূর্ণ প্রসেসটাকে ছোট করে অ্যাভয়েড করে যেতে চাইবেন সম্পূর্ণ বিতর্ক সভাটা। এখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভারতবর্ষে ইন্ডিয়া অ্যালায়েন্স যারা বিরোধী, তাদের যদি এক কাট্টা হতে হয়, তাদের জায়গাটা কোথায় একটু আমরা যদি হিসাব করি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে 240-এ দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি একা। সেটা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে সরিয়ে রেখে 240-এ তারা দাঁড়িয়ে আছে। একটাও এখনো পর্যন্ত পারেনি 2024 থেকে এমপি হিসেবে, লোকসভার এমপি হিসেবে। তো লোকসভায় যেহেতু এই সামগ্রিক ভোটাভুটিটা হবে, তো সেই ক্ষেত্রে আমাদের যদি বিরোধীদের জায়গাটা আমরা একত্রিত করি, তাহলে বিরোধীদের জায়গায় আমরা দেখতে পাবো যে কংগ্রেস তাদের পক্ষ থেকে 100 জন সাংসদ রয়েছে,
তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে 29 জন সাংসদ রয়েছে, সমাজবাদী পার্টি তাদের পক্ষ থেকে 37 জন সাংসদ রয়েছে। এছাড়াও বিভিন্ন ছোটখাটো দল অনেকেই আছে, ডিএমকে তাদের পক্ষ থেকে 22 জন সাংসদ রয়েছে, আরজেডি বিহার থেকে 4 জন সাংসদ রয়েছে, সিপিআইএম তাদের পক্ষ থেকে 4 জন সাংসদ রয়েছে। এছাড়াও অনেক পার্টি রয়েছে, কিন্তু এই মুহূর্তে মূল যে জায়গাটা, যে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে সবাইকে একত্রিত হতে পারলো, সবাই কিন্তু একত্রিত হতে পারেনি। 118 জন সাংসদ যে সই করেছিল তার মধ্যে আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে কাদের কাদের থাকাটা একদম জরুরি ছিল, তাদের মধ্যে থাকাটা জরুরি ছিল তিনটে পলিটিক্যাল পার্টি, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস। কিন্তু সমাজবাদী পার্টি নিজেদেরকে সরিয়ে রাখলো এটার থেকে, তৃণমূল কংগ্রেস এদের থেকে নিজেকে সরিয়ে রাখলো। এরা কিন্তু এই যে অবিশ্বাস প্রস্তাব বা অনাস্থা প্রস্তাব, ওম বিড়লার এই পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে ইত্যাদি ঘটনা, কিন্তু কোনো মতে তারা কিন্তু এই যে অবিশ্বাস প্রস্তাব বা অনাস্থা প্রস্তাবের সইটা করেনি। তো শেষ পর্যন্ত ভোটটা কোন পক্ষে হতে চলেছে? এরা যদি ওম বিড়লার পক্ষে ভোট দেন তাহলে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে একটা সুযোগ, বাড়তি সুযোগ আবার দেখা দেবে। আর যদি আরেকটা ঘটনা ঘটে যে সম্পূর্ণ ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের সমস্ত পার্টিগুলোকে একত্রিত করতে পারলো, শুধু ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকা পার্টিগুলোকে তেমন বলছি না, তার সঙ্গে আরো কিছু পার্টি কিন্তু ছোট ছোট আছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাদের পক্ষ থেকে কিছু সাংসদ রয়েছে, আম আদমি পার্টি তাদের পক্ষ থেকে কিছু সাংসদ রয়েছে, আকালি দল তাদের পক্ষ থেকে কিছু সাংসদ রয়েছে। এই যে ছোট ছোট পার্টিগুলো, তাদের সবাইকে যদি এইটার পক্ষে নিয়ে আসতে পারে, এবং মূলত তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তারা কোন দিকে ভোটটা দিচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যে সম্পূর্ণভাবে এই মোশনটার বিরোধিতা করছে, এই পয়েন্টটা যদি কোথাও গিয়ে তারা স্ট্যান্ড করতে পারে, তারা হয়তো ভোটের নিরিখে হেরে যাবে, সেটা স্বাভাবিক। যদি একদম সরাসরি আমরা দেখতে পাই যে ভোটাভুটিতে চলে যাওয়া হলো, কোনো ধরনের বিতর্ক সভা হলো না, ইন্ডিয়া অ্যালায়েন্স তারা প্রোটেস্ট দেখালো, সম্পূর্ণ আমরা দেখতে পেলাম গিলোটিন পদ্ধতিতে ভোটাভুটিতে চলে যাওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে তারা হয়তো হেরে যাবে, ইন্ডিয়া অ্যালায়েন্স হেরে যাবে। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স এই বিষয়টা কিন্তু প্রতিষ্ঠা করতে পারবে যে সামগ্রিকভাবে বিরোধীদের এটা কখনোই পছন্দ নয় একজন স্পিকার পক্ষপাতদুষ্ট আচরণ করে সংসদটাকে পরিচালনা করবে। তিনি যখন যাকে ইচ্ছা সাসপেন্ড করে দেবেন, তিনি যখন যার সম্বন্ধে যা কিছু বলে দেবেন, এবং তিনি যখন যাকে ইচ্ছা একদম মাঝখানে গিয়ে থামিয়ে দেবেন, তার বক্তব্যের মাঝখানে তিনি বাধা দেবেন। সেটা বিরোধীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বারংবার স্পিকার ওম বিড়লা করেন। সেটা এলওপি হতে পারে কিংবা অন্যান্য বিভিন্ন দলের যারা সাংসদ তাদের ক্ষেত্রে হতে পারে, তাদের বক্তব্যের মাঝখানে বারংবার স্পিকার, কখনো মাইক বন্ধ করে দেওয়া হয়, কখনো তাদের মাঝখানে কথার মাঝখানে স্পিকার বলে ওঠেন, তাদের সম্পূর্ণ কথাটা বলতে দেওয়া হয় না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কোথাও গিয়ে যে খুব একটা গণতন্ত্রের জন্য সঠিক নয়। সেটা ইন্ডিয়া অ্যালায়েন্স যদি একত্রিত হয়ে ভোট দান করে তাহলে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠা হবে। এবং 2029 পর্যন্ত ওম বিড়লা যেহেতু স্পিকার থাকবেন, সেই ওম বিড়লার স্পিকারশিপ, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো ওম বিড়লা পরবর্তীতে একটু সচেতন থাকবেন, কারণ এই ধরনের ঘটনা এতটা এগিয়ে গিয়ে তার বিরুদ্ধে একদম অনাস্থা প্রস্তাব, এবং যিনি স্পিকার পদে বসে আছেন তাকে সরে যেতে হলো। আমরা দেখলাম যে সংসদে যে বাজেট অধিবেশন তার শেষ 3-4 দিন ওম বিড়লা এলেনই না, নিজেকে সরিয়ে রাখলেন। তার বিরুদ্ধে যবে থেকে সেক্রেটারি জেনারেলের কাছে অনাস্থা প্রস্তাবটা এলো তারপর থেকে তিনি আর এলেন না সংসদে। এবং কোন মুখেই বা একজন স্পিকার আসবেন যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব 118 জন সাংসদ সই করে সম্পূর্ণ বিষয়টা দিয়েছে, সেক্ষেত্রে তিনি কোন মুখেই বা আসবেন? তো 9 মার্চ কি হয় আমরা দেখব। এবং 9 মার্চ এই মুহূর্তে ডেট ফেলা হয়েছে, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে এইটা নিয়ে আলোচনা করব আমরা, এবং আলোচনা যদি করতে না দেওয়া হয় তাহলে আমরা ভোটাভুটি করে সম্পূর্ণ বিষয়টা দেখব যে কার পক্ষে ভোটটা পড়ছে, ওম বিড়লার পক্ষে পড়ছে নাকি ওম বিড়লার বিরুদ্ধে পড়ছে। অবশ্যই পক্ষে বেশি ভোট পড়বে, সেটা স্বাভাবিক, কিন্তু বিরুদ্ধে কতগুলো ভোট পড়ছে, বিরুদ্ধে কি শুধুমাত্র 118 জন যারা সই করেছিলেন সেই 118টা 130টা ভোট পড়ছে, নাকি 249টা ভোট পড়ছে, এটা ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং 240 যদি ভারতীয় জনতা পার্টি থাকে তাহলে 249 সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের টোটাল বিরোধীদের এমপি। তো সেই 249 জনকে এক ছাতার তলায় আনতে পারছেন কিনা রাহুল গান্ধী? আরো 20 দিন সময় আছে,
সেটা নির্ধারিত হতে হবে। তারা যোগাযোগ করবেন এই মুহূর্তে বিভিন্ন মানুষজনের সঙ্গে, এমপিদের সঙ্গে, যেটা আমরা উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে রিসেন্টলি দেখেছিলাম। তো সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে একটা গুরুতর দিকে যাচ্ছে। লোকসভা হলুক পরবর্তী 9ই মার্চ আমরা জানাবো আপনাদের। এখনো পর্যন্ত যা খবর অবশ্যই আপনাদেরকে জানালাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।